ধরেন মায়াবীর পরদাদা মানে দাদারও ফাদার, হি ওয়াজ ভেরি ক্লোজ টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ব্রিটিশরা যখন এই সাবকন্টিনেন্ট ছেড়ে চলে যায় in 1947, তো that gentleman was very close to the viceroy, last viceroy, কি নাম? হিস্ট্রি পড়েন নাই? লর্ড মাউন্টব্যাটেন। তাহলে লর্ড মাউন্টব্যাটেন was very pleased on her পরদাদা, এবং উনি যাওয়ার সময় বললো যে we are very you had long you served the royal family with good service, we are very happy with you, so we are leaving, so please take this gift as a token of appreciation. So রয়্যাল ফ্যামিলি থেকে একটা ডায়মন্ড ওনার পরদাদাকে গিফট করলো লর্ড মাউন্টব্যাটেন, গিফট করে চলে গেল। তারপরে তো এখন ওইটার মালিক হয়ে গেছে ওনার পরদাদার মানে ওনার দাদির শাশুড়ি, সেখান থেকে ওনার দাদি পেয়েছে মালিকানা, ইনহেরিটেন্স, তারপরে ওনার আম্মার কাছে আসছে। এখন মায়াবীর ভাই নাই, তো মায়াবী বা ভাই থাকলে কি আম্মা যাকে দিবে সেই পাবে, তো মায়াবী এখন এটা ইনহেরিট করবে। ওকে, সো দ্যাট ইজ দ্য কনটেক্সট। ফাইন। এখন যেহেতু এটা একটা ডায়মন্ড নেকলেস, হাই ক্যারেট, তো এটার ইনফ্লেশন এবং অ্যান্টিক ভ্যালু, ইট বিলংস টু ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি, তাহলে এটার অ্যান্টিক ভ্যালু এবং ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে দেখা যাবে যে এটার এখন মার্কেট প্রাইস মাল্টি-মিলিয়ন ডলার। ওকে, তো এখন মায়াবীর ফাদার কি করলেন, উনি দেখলেন যে এত দামি একটা জিনিস, এটা তো মিউজিয়াম থেকেই চুরি হয়ে যায়, আর এটা তো আমার বাসা বনানীতে একটা ফ্ল্যাট, তো এটাকে রক্ষা করি কিভাবে? তো উনি সুইজারল্যান্ড থেকে একটা সেফটি ডিপোজিট বক্স আনছেন, খুবই সফিস্টিকেটেড, 10-15 লাখ টাকা খরচ করে একটা সেফ বক্স আনছেন, ওটা বাসায় ইনস্টল করা হয়েছে রিইনফোর্স কংক্রিট দিয়ে, ওইটাতে রাখা হয়। সো নাও ইউ ফিল সেফ অ্যাবাউট দ্য জুয়েলারি। ওকে, এবং ওইটা খুবই আর্মার ক্যাটাগরির মিলিটারি গ্রেড সেফ। ওকে, ওটা একদম সফিস্টিকেটেড পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট এসব দিয়ে খুলতে হয়। তো এখন মাঝে মাঝে ওনার আম্মা কোনো হাই প্রোফাইল প্রোগ্রাম থাকলে ইউজ করেন, বাট এটা আন্ডার দ্য সেফটি। ওকে, তা এখন মায়াবী এটা ইনহেরিট করলো। নাও ক্যান ইউ ইউজ দ্যাট নেকলেস? সো হোয়াট, এটা তো সেফটি ডিপোজিট বক্সের ভেতরে, আপনার কাছে পাসওয়ার্ড নাই, আপনার আম্মা ভুলে গেছে আপনাকে পাসওয়ার্ড দিতে, তাহলে তো পারবেন না, তাহলে আপনি ইনহেরিট করার পরেও সেটা ইউজ করতে পারছেন না। সাপোজ someone dies and with a minor child, that minor child will inherit all the bank balance, factory, industry, house, everything, but can that minor child withdraw money? No, certain age এর পরে, but not at that moment. তার মানে আমি ইনহেরিট করলেই যে সেটা ইউজেবল, নট নেসেসারিলি। তাইলে আমরা প্রিলিউডটা বুঝতে পারলাম। ওকে, যে ইনহেরিটেন্স মানেই যে ফ্রি অ্যাক্সেস, মেবি মে নট বি, নট নেসেসারিলি। এখন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রাইভেট? আমি বলি যে এই ফিল্ডটা প্রাইভেট বা এই মেথডটা প্রাইভেট, তো এই প্রাইভেট স্কোপটার মানে কি? কোন ক্লাস? যেই ক্লাসে এটাকে তৈরি করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে, ফিল্ড হলে, মেথড হলে ইমপ্লিমেন্ট করা হয়েছে, মানে ডিফাইন করা হয়েছে, দ্যাট ইজ দ্য স্কোপ। ওই ক্লাসের বাইরে এটাকে খুঁজেই পাওয়া যাবে না। এখন ওই ডায়মন্ড নেকলেস হয়ে গেছে প্রাইভেট ফিল্ড আপনার আম্মার জন্য, আপনি ইনহেরিট করছেন কিন্তু অ্যাক্সেস করতে পারছেন না, বিকজ ইট ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ প্রাইভেট, ইট ওয়াজ প্রাইভেট টু ইয়োর মাদার, so private it was safeguarded in a reinforced concrete safe, so আপনি এখন এটা চাইলেও অ্যাক্সেস করতে পারছেন। So that is private. Now should it be the case? তাহলে what is the point of inheritance? তাই না, what is the point of inheritance if you
if it is not usable. আরেকটা এক্সাম্পল দিচ্ছি, let's say there is a public toilet. Who can use it? Anyone, just pay 5 taka 10 taka and can use it. Now you have a washroom in your bedroom. Who can use it? Only you. So না আপনার বেডরুমে যেটা ওটা শুধু only you. So that's private. কিন্তু আপনার বাসায় আরেকটা কমন বাথরুম আছে ড্রয়িং রুমের সাথে, who can use that? সবাই মানে কে? বাসার সবাই, not only বাসার সবাই but also some selected outsider whom you consider as guest. রাস্তার যে কেউ ঢুকে আপনার ওই কমন বাথরুম ইউজ করতে পারবে না, কিন্তু আপনার যদি একটা ফ্রেন্ড আসে, আপনার একটা গ্রামের থেকে কেউ আসলো, you will allow them to use it. তো তার মানে কি আপনার ওই কমন টয়লেটটা কি পাবলিক টয়লেট না? তাহলে এটা কি? এটা অচেনা লোকের জন্য স্টিল প্রাইভেট, কিন্তু আপনি যাকে মনে করছেন বিলংস টু মাই ফ্যামিলি, বিলংস টু মাই সার্কেল, ইউ আর অ্যালাউইং দেম. সো সাব ক্লাস ইজ পার্ট অফ ইউর সার্কেল, ইটস ইউর এক্সটেনশন, ইটস ইউর ফ্যামিলি. সো ইউ অ্যালাউ সাব ক্লাস টু অ্যাক্সেস ইনহেরিটেড ফিল্ডস, but it should be still equivalent of private to rest of the world. That is protected. Okay, so তাহলে আমরা যদি এক্সাম্পল দিয়ে দেখি, লাস্ট ক্লাসে আমরা যে দেখেছিলাম যে একটা যেমন এমপ্লয়ি এক্সটেন্স ইউজার, ওখানে এমপ্লয় ইউজারের ফিল্ডগুলো যদি প্রাইভেট হয় তাহলে কি এমপ্লয় ইউজ করতে পারবে না ইনহেরিটেন্স? দেখেন পারে কিনা। তাহলে আপনার ইউজারের ফিল্ড কয়টা? এগুলো। তাহলে এগুলো তো এমপ্লয়িরও ফিল্ড, তাই না? এগুলো এমপ্লয়িরও ফিল্ড। এখন আপনি যদি এখানে একটা টু স্ট্রিং জেনারেট করেন, হাউ মেনি ফিল্ডস আর দেয়ার? 5টা। কিন্তু এগুলো তো অ্যাডিশনাল ফিল্ড, দেয়ার আর অলসো ইনহেরিটেড ফিল্ডস। এগুলো হচ্ছে এগুলো। তাহলে এই টু স্ট্রিংটার যে কোড সেটাও ওখানে ইউজেবল হওয়ার কথা। তাহলে আমি যদি এখন এগুলো ওখানে নিয়ে যাই, জাস্ট টু শো ইউ দ্য ডেমো, তাহলে দেখেন প্রবলেমটা কি হলো। প্রবলেমটা হলো যে সে এনআইডি ছাড়া বাকিগুলোকে অ্যাক্সেস করতে পারছে না। তাহলে সে কি কি ইনহেরিট করেছে? না, সে শুধু এনআইডি কেন, সবগুলো ইনহেরিট করেছে, কিন্তু এনআইডি পাবলিক, এই জন্য সে অ্যাক্সেস করতে পারছে। কিন্তু এনআইডিকে যদি প্রাইভেট করে দেন, তাহলে সে এনআইডিকেও অ্যাক্সেস করতে প্রাইভেট বলে রাখছেন তো, বাট দ্য ডেফিনিশন অফ প্রাইভেট ইজ ভেরি রিজিড। যেখানে ডিক্লেয়ার করা হচ্ছে ওইটি তার টেরিটরি। তো সেফ ডিপোজিট বক্স হচ্ছে তার টেরিটরি। তো সেফ ডিপোজিট বক্সের অ্যাক্সেস তো সাবক্লাসে নাই, কাজে এই সাবক্লাস ওটা ইনহেরিট করলেও অ্যাক্সেস করতে পারছে না। So what will you do? You will say this is protected.
এখন আমরা যদি বলি যে তাহলে আমরা এই শুধু ডেট অফ বার্থটা বাকি সব প্রোটেক্টেড করে দিলাম। এখন দেখেন এই ডেট অফ বার্থ শুধু অ্যাক্সেস করতে পারছে না, বাকি গ্রুপে সে অ্যাক্সেস করতে পারছে। সো therefore সুপার ক্লাসে আমরা যদি সুপার ক্লাস হয় তাহলে একটা সাব ক্লাস আছে, সো উই উইল কিপ দ্য ফিল্ড অ্যাজ প্রোটেক্টেড। তাহলে এটা কি আমাদের ক্লিয়ার হলো? এনি কোশ্চেন? প্রোটেক্টেড স্কোপটা বুঝতে হলে তো ইনহেরিটেন্স বুঝতে হবে আগে। প্রোটেক্টেড হচ্ছে সাব ক্লাস ছাড়া ইট ইজ স্টিল প্রাইভেট। Only subclass have free access like its own field. That is protected. মানে protected from outside world, like private. But private বললে subclass এর জন্য তো সেটা restricted হয়ে যাচ্ছে। তো তার মানে আপনি যদি রুল অফ থাম, আপনি যদি একটা ক্লাসের পটেনশিয়াল এক্সটেনশন পটেনশিয়াল থাকে, এই মুহূর্তে আপনিও এক্সটেন্ড করতে পারেন আপনার কারেন্ট প্রজেক্টে, অথবা এটাকে রিইউজ করা যেতে পারে অন্য কোনো ফিউচার প্রজেক্টে। তো যদি এটা এক্সটেনশন পটেনশিয়াল থাকে, বেটার টু ডিক্লেয়ার প্রোটেক্টেড। কেউ যদি ইনহেরিট না করে ক্ষতি তো না, এটা প্রাইভেট বড়। কিন্তু কেউ যদি ইনহেরিট করে তখন তার জন্য এটা ইজি হবে। কিন্তু আপনি যদি সুপার ক্লাসে প্রোটেক্টেড না করেন তাহলে কি হবে? পারবে, ঝামেলা হবে, তখন গেটার ইউজ করতে হবে। ওই নিজের ফিল্ড ইউজ করার জন্য, নিজের ফিল্ড রিড করার জন্যই তাকে গেটার ইউজ করতে হবে। ইনহেরিটেড পাবলিক গেটার, ফিল্ডও ইনহেরিটেড, কিন্তু প্রাইভেট থাকার কারণে ইনহেরিট হওয়া সত্ত্বেও তাকে ওই গেটার দিয়েই রিড করতে হবে, সেটার দিয়ে আবার আপডেট করতে হবে। এটা তো এমনই। তাহলে if you want to make the life of the subclass author simple, keep it protected. আর যদি গেটার না হয় আপনি রাখেন, সেটা তো সবগুলো রাখেন না, তো সেই ক্ষেত্রে সেটা না রাখলে ওই সাবক্লাস তার নিজের ফিল্ড কখনোই আপডেট করতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারলাম what is protected scope. Okay, any question? If not, I can proceed. Next question. How many of you know name of your grandfather? একটু হাত তুলুন। জি, আপনার দাদার নাম জানেন কে কে? আপনি জানেন না? এই যে দাদার নাম জানেন? হ্যাঁ, জানেন? এদিকে সবাই জানেন। আচ্ছা, দাদার দাদার নাম জানেন কে কে? একজন। দাদার দাদা, আপনার দাদারও তো একজন দাদা ছিল না? দেখেন নাই হয়তো, কিন্তু ছিল তো। দাদার আমার নামই জানে না, অনেকে জানে। এখানে কেউ জানেন? কেউ জানেন না। So you can actually trace, আপনি একজন জানেন, তাহলে উনাকে একমাত্র পাওয়া হলো উনি 4 জেনারেশন পর্যন্ত ব্যাক ট্র্যাক করতে পারেন। হ্যাঁ, ট্রেস আছে, কাগজেও তো কোথাও লেখা নেই যে দাদা দাদা তার দাদা কে ছিল, খুঁজলেও আপনি পাবেন না। না, আমার দাদা দাদা পর্যন্ত জানি, তার আগে জানি না, কিন্তু একজনকে পাইছি 7 জেনারেশন পর্যন্ত জানে, মানে দাদা 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 পর্যন্ত জানে। যাই হোক, ফ্যামিলি হেরিটেজ এটা মেইনটেইন করছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন প্রশ্ন হলো, মায়ানমারের জঙ্গলে একটা লোক পাওয়া গেল খুঁজে, পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি, 170 বছর বয়স, সামহাও উনি জীবিত আছেন। এখন ওনাকে দেখিয়ে যদি বলা হয় যে উনি আপনি তার বংশধর, উইল ইউ অ্যাকসেপ্ট?
Why not? মানে আপনি হ্যাঁ হতেও তো পারে, তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন না, কেন করবেন না? আপনি কিভাবে জানেন 7 পুরুষ 8 পুরুষ আগে যদি নিরুদ্দেশ হয়ে যায় নাই, তখন তো ব্রিটিশ ইন্ডিয়া এক ছিল, মায়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশ সব এক ছিল। তাহলে আপনি কিসের ভিত্তিতে বলতেছেন যে না? বেসড অন হোয়াট? না না, লজিক তো অবশ্যই একটা থাকবে। বেসড অন হোয়াট ইউ আর রিজেক্টিং? মন চাইলে তো হবে না, কিন্তু আপনি একটা আর্গুমেন্ট দিতে হবে যে এই কারণে আমি এটা রিজেক্ট করছি। হোয়াট ইজ দ্য রিজন? প্রুফ নাই, প্রুফ নাই। তাহলে উইদাউট প্রুফ ইউ রিজেক্ট টু অ্যাকসেপ্ট দ্যাট। কিংবা আপনি হয়তো ডিএনএ টেস্ট করায় দেখছেন যে ম্যাচ করে না, তাহলে আপনি একটা লজিক আছে যে আমার কাছে প্রুফ নাই, অথবা ডিএনএ টেস্টে একটা ফলস প্রুফ হয়েছে, সো হি ইজ নট মাই অ্যানসেস্টর। প্রুফ ছাড়া আপনি মানতে রাজি না। কিন্তু আপনাকে যদি বলা হয় ইউ আর দ্য ডিসেন্ডেন্ট অফ অ্যাডাম, আপনি কি প্রুফ ছাড়া মানবেন না নাকি মানবেন? মানবেন। তাহলে আদমের বংশধর, এটা আপনি প্রুফ ছাড়াই মানতেছেন, কারণ কি? এটা ইউনিভার্সাল, স্বতঃসিদ্ধভাবে আমরা মাইথোলজি রিলিজিয়াসলি যারা এটা বিলিভ করি তাদের কাছে এটা ডিসবিলিভ করার কোনো সুযোগ নেই, সুযোগই নাই। এটা আপনি অ্যাকসেপ্ট করে নেবেন উইদাউট প্রুফ, বিয়ন্ড প্রুফ। বিষয়টা এরকম। তো অবজেক্ট বলে একটা ক্লাস আছে, দিস ইজ অ্যাডাম অফ জাভা। মানে কি এই কথাটার মানে কি? এই গল্পটা সাজানো হলো এটা বোঝানোর জন্য যে অবজেক্ট নামে একটা ক্লাস, ইট ইজ নট দ্য অবজেক্ট অফ এ ভেরিয়েবল, ইট ইজ নট এ ক্লাস ভেরিয়েবল অবজেক্ট, দ্য নেম অফ দ্য ক্লাস ইজ অবজেক্ট। জাভার আদম, জাভার আদম, জাভা স্পিসিসের আদম, মানে কি? আপনি আদমের বংশধর, এটার মানে কি? এই কথাটার সিগনিফিকেন্স কি? হইছেন ভালো কথা, কিন্তু এটার সিগনিফিকেন্সটা কি? থাকাতে কি সিগনিফিকেন্স? সিগনিফিকেন্স হলো you don't look like an elephant, you don't look like a crocodile, you look like a human, because Adam was a human. So we inherit the human properties from your ancestors, started from Adam. তাহলে ওটাকে যদি রিলেট করতে চাই, every Java class inherits from object. Every Java class is de facto subclass of object class. এখন এমপ্লয়ি ক্লাস চিৎকার করে বলতেছে যে আমি ইউজারের বংশধর, আমি ইউজারকে এক্সটেন্ড করি। এটা বলতে হবে যে আমার দাদা অমুক, আমার দাদার ফাদার অমুক, আমার দাদার দাদা তমুক। Unless I declare, it is not accepted, or unless somehow it is proven that that person is my dada, and that person is my dada father, that person is my dada. So I have to declare, somewhere it should be established. So employee will say, I inherit from user, I am an extension of user. কিন্তু user কি কিছু বলতে? বলতেছে না, কারণ অবজেক্ট হচ্ছে আদম, বলা লাগে না। So by default সে অবজেক্টের সাবক্লাস, এটা বলতে হয় না। বলা না বলা একই কথা। আপনি যদি বলেন এক্সটেন্স অবজেক্ট, এটা বলা না বলা একই কথা। এটা বললেই কি না বললেই কি, কিছু যায় আসে না। ওকে, তাহলে এটাকে আমরা বুঝতে পারলাম হোয়াট ইজ অ্যান অবজেক্ট ক্লাস। এখন এই ক্লাসটা কেন তৈরি করা হলো, কেন এরকম একটা রুট ক্লাস রাখা হয়েছে জাভাতে? যেমন রুট ছাড়া কোনো ট্রি স্ট্রাকচার হয় না।
কমন ক্যারেক্টারিস্টিক্স থাকে, ফাংশনালিটি। সেটা কি? এখন আপনার বটল ক্লাস আর কাস্টমার ক্লাসের কমন কি? What is common between bottle and customer? What is common between laptop and student? কি? What is common here? সুপার ক্লাসে তো কমন জিনিসপত্র রাখে, তাই না? না, সুপার ক্লাসে কি রাখবে না? এই যে ইউজার ক্লাসটা আমরা বানিয়েছি, ইউজার ক্লাসে কি রেখেছি? All fields common to all different type of user. তাহলে ওখানে যেমন সবারই এনআইডি আছে, সবারই ইমেল আছে, সবারই ডেট অফ বার্থ আছে, সবারই একটা জেন্ডার আছে, তাই না? এমপ্লয়ি ক্লাসে আমরা অ্যাডিশনাল এমপ্লয়ি স্পেসিফিক ইনফরমেশন অ্যাড করছি, যে এমপ্লয়ি আইডি, ডেজিগনেশন, ইত্যাদি, ইউনিক নেম, রাইট? তো তাহলে সুপার ক্লাসে কি থাকে? কমন অ্যাট্রিবিউটস মানে ফিল্ডস এন্ড অর কমন ফাংশনালিটি মেথড। এখন এই বটল আর হিউম্যান, বটল আর চেয়ার, কার আর বিল, এদের মধ্যে তো কোনো কমন ডাটা হয় না, তাহলে কমন ফাংশনালিটি হতে পারে। এখন যে কোনো টাইপের যে কোনো অবজেক্টের কমন ফাংশনালিটি, এই যে কথা বললেন কেন কি? কিন্তু তো ডিস্টার্ব হচ্ছে যারা শুনতেছে। তাহলে কমন ফাংশনালিটি হচ্ছে not what it represent, what is the functionality within the app, সেগুলো আসলে মিলবে না, কিন্তু কিছু কমন গ্রাউন্ড থাকবে। how an object interact with another, how an object interacts with operating system, সেই ধরনের কিছু কমন ফাংশনালিটি থাকবে। তো যেমন ধরেন আমরা যদি এখানে দেখার চেষ্টা করি যে এই অবজেক্ট ক্লাস, ওকে, ক্লাস অবজেক্ট মেথড, এটা কোনো ডাটা নাই, ফিল্ড আমারই এখানে লিংক নাই, সো देयर ইজ নো ফিল্ড। কারণ এমন কোনো কমন ফিল্ড হয় না যেটা যে পৃথিবীর যে কোনো ক্লাসে এটা কমন ফিল্ড, এরকম কিছু তো হয় না। কাজে যখন কোনো ফিল্ড নাই কিন্তু কমন মেথড আছে, যেমন দেখেন যে কোনো ক্লাসের অবজেক্ট আপনি ক্লোন করতে পারেন, যে কোনো ক্লাসকে আপনি ফাইনালাইজ করতে পারেন, এগুলোর মিনিং যদিও এখন আননোন টু ইউ। যখন একটা ক্লাসের মেথড আর একটা ক্লাসের মেথডের সাথে থ্রেড শেয়ার করে, প্রসেস শেয়ার করে, তখন নোটিফিকেশন দিতে হয়, ওয়েট করতে হয়, ওকে? তাহলে এগুলো রেসপেক্টিভ অফ এটা প্রোডাক্ট অবজেক্ট নাকি ক্লায়েন্ট অবজেক্ট নাকি বটল অবজেক্ট, থ্রেডকে ওয়েটিং দিচ্ছেন, তখন আপনার মেথড উইল বি ওয়েটিং ফর দ্য রিসোর্স। আপনি মেথডের মাঝখান থেকে আপনার প্রসেসর নিয়ে গেছে, নিয়ে আরেকটা থ্রেডকে দিছে, তাহলে আপনার মেথড এখন ওয়েট করতেছে। তাহলে যে ইন্টার প্রসেস কমিউনিকেশন, অপারেটিং সিস্টেম রিলেটেড কার্যক্রমগুলোতে পার্টিসিপেট, এই জন্যই এই মেথডগুলো দেওয়া। Irrespective of the type that you create, every object should have this. That is why this root class, the object class, is created. বুঝতে পারলাম? Yes or no? Yes. Okay. এখন আসেন মেথড ওভাররাইডিং। এটা কি আমরা করেছি? আমরা কি করেছি? মেথড ওভারলোডিং। What is the definition of overloading? একটা মেথডকে হচ্ছে বারবার কল করা যাবে কিন্তু প্যারামিটারটা না, কল তো করবেন অন্য জায়গা থেকে, কিন্তু এই ক্লাসের মেথড ওভারলোডেড, এটার মানে কি? কল তো আপনি অন্য ক্লাসের মেথড থেকেও করতে পারেন, কিন্তু এই ক্লাসের একটা মেথড ওভারলোডেড, এই কথাটার মানে কি? মানে এই ক্লাসের মাল্টিপল ইমপ্লিমেন্টেশন এক্সিস্ট করে, এই ক্লাসের মাল্টিপল বডি তৈরি করা হয়েছে ফর এক্সিকিউশন। একটা বডি একটাই লোড, স্ট্যান্ডার্ড লোড, মাল্টিপল বডি ওভারলোড, and all implementations are ready for execution, প্যারামিটার অনুযায়ী এক্সিকিউট হবে।
যখন যেভাবে প্যারামিটার দেবেন তখন সেই বডিটা সেই ইমপ্লিমেন্টেশনটা এক্সিকিউট হবে। সো অল দ্য ইমপ্লিমেন্টেশনস আর রেডি ফর এক্সিকিউশন ইউ হ্যাভ ক্রিয়েটেড। সো এখন যে কোনো জায়গা থেকে যখন এই মেথডটাকে কল করা হবে, কি প্যারামিটার দেওয়া হচ্ছে তার উপর বেস করে এক এক সময় এক এক ইমপ্লিমেন্টেশন এক্সিকিউট হবে। দ্যাট ইজ ওভারলোডিং। সো অল দ্য ইমপ্লিমেন্টেশন আর উইদিন এ ক্লাস। মেক সেন্স? ওকে, এখন একটা গল্প বলে আমরা ওভাররাইডিং এ যাব। ধরেন আপনি আপনার ফাদারের কাছ থেকে দুইটা মেথড ইনহেরিট করছেন। একটা মেথডের নাম হচ্ছে উইথড্র মানি ফ্রম ব্যাংক। মাথা জাগাচ্ছে, ভেরি হ্যাপি। সো ইউ আর ভেরি হ্যাপি বাই ইনহেরিটিং দ্যাট মেথড। কিন্তু অ্যাজ এ প্যাকেজ ডিল ইউ ইনহেরিট অ্যানাদার মেথড, সেটা হচ্ছে গ্রিট গেস্ট প্রপারলি। বাসায় মেহমান আসলে প্রপারলি গ্রিট করতে হবে। ওইখানে বলা আছে ইমপ্লিমেন্টেশনে, আসসালামু আলাইকুম, কেমন আছেন, বসেন, রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো, বাড়ির সবাই ভালো, সবাইকে নিয়ে আসতেন, একা আসছেন কেন, হ্যাঁ, শরীর স্বাস্থ্য সবার ভালো, ওল্ড স্কুল গ্রিটিং, ট্র্যাডিশনালি আপনার বাবা দাদারা যেভাবে করে আসছে। You inherited that as a package deal. Withdraw money from bank is okay, but you are Gen Z. You greet, yo bro, what's up? That's your greeting style. You don't want to do this. So, তাহলে কি করবেন? তো তখন you inherited 10 methods from superclass. You are happy with 9 of them, but you are unhappy with one. So can you discard? যে আমি 9টা নিব, 9টা ইনহেরিট করবো, একটা ইনহেরিট করবো না, এই সুযোগ তো আপনার নাই। When you inherit asset from your parent, you also inherit the liabilities. যে আমার আব্বাকে মাফ করে দিয়ে কারো কোনো দেনা পাওনা থাকলে আমাদেরকে জানাবেন, আমরা সন্তানরা চেষ্টা করব আপনাদের পরিশোধ করতে। So you also inherit liabilities. Okay? তাহলে আপনি তো সবই ইনহেরিট করছেন। হ্যালো, কথা বলেন না, আপনি তো সবই ইনহেরিট করছেন। তাহলে যেটা আপনার অপছন্দ ওইটাও তো ইনহেরিটেন্স। তা ইনহেরিটেন্স তো আপনি আটকাতে পারবেন না, কিন্তু আপনি কি করতে পারেন? আপনি ওটাকে দমায়া রাখতে পারেন। ওকে, আপনি ওটাকে ওভার রুল করতে পারেন, আপনি ওটাকে রিডিফাইন করতে পারেন। সো ইউ ক্যান রিডিফাইন দ্যাট মেথড উইথ ইউর ওন টার্মস। তাহলে একটা মেথডকে যদি আপনি রিডিফাইন করতে চান, জাস্ট টু রিপ্লেস দ্য বডি উইথ ইউর ওন বডি, প্যারামিটার লিস্ট উইল বি সেম। কারণ লজিক্যালি প্যারামিটার লিস্ট ডিফারেন্ট করলে দুইটাই কাজ করবে, ওভারলোডিং হয়ে গেল, তাই না? So if you are unhappy with an inherited method, you can actually redefine that particular implementation. The complete redefinition means including parameter list, so that তখন কম্পাইলার বুঝবে যে এই রিপ্লেসমেন্টটা ইন্টেনশনাল, কারণ এটা আপনার না। আপনি ঈদের সময় মার্কেটিং করেন না সবাই? তো ধরেন আপনি আড়ংয়ে গেলেন, প্রথমে পছন্দ হয় না, পছন্দ যাও হইলো, ব্যাটারে ব্যাগ দেয় না, কিনবই না, গেলেন, এরপরে ইয়েলো, তারপরে ক্যাটসাই, 12, এরকম ঘুরে ঘেরা 10 জায়গায় ঘুরে ঘেরা একটা কিনলেন ড্রেস, আপনার পছন্দ, কিন্তু উইল ইউ থ্রো ইট অ্যাওয়ে অর উইল ইউ ইউজ ইট? আপনি ইউজ করবেন। তাহলে দুইটা ড্রেস কিনছেন, আপনি দুইটাই তো ইউজ করবেন। একটা ধরেন ক্যাটসাই থেকে কিনছেন, আর একটা ধরেন আপনি ইয়েলো থেকে কিনছেন, দুইটাই তো আপনি ইউজ করেন, নিজে পছন্দ করে কিনছেন। তো নিজে যেটা বানাচ্ছেন ইউজ করার উদ্দেশ্য নিয়েই তো বানাচ্ছেন। তাহলে আপনি যেগুলো ওভারলোড করছেন সবগুলো আপনি ইউজ করতে চান, কখনো কখনো কোনোটা, কখনো এটা, কখনো এটা, ডিপেন্ড অন দ্য কনটেক্সট। কিন্তু আপনার এক দূরের আত্মীয় আপনাকে একটা ড্রেস দিছে, আপনার পছন্দ হয় নাই, তো এটা কি করবেন আপনি? না, তাহলে কি করবেন? ধরেন আড়ং থেকেই দিছে, দাম হয়তো কম না, কিন্তু আপনার পছন্দ হয় না, আপনি ওটা পরবেন না। হ্যাঁ, ক্যাটক্যাটা কালার দিচ্ছে, আপনার পছন্দ না, বলে না, কি করবেন তখন?
মানে আপনাকে হলুদ কালারের পাঞ্জাবি দিচ্ছে, তা আপনি হিমু হইতে চান না, তাহলে কি করবেন? চেঞ্জ করার অপশন থাকলে আপনি এখন দেখবেন মানি রিসিট আছে, আপনি আরঙে গিয়ে কি করবেন? তাহলে ওটাকে আপনি রিপ্লেস করলেন ওভাররাইডিং। তাহলে কেউ আপনাকে দিয়েছে, আপনি ইনহেরিট করেছেন আপনার খালার কাছ থেকে একটা হলুদ পাঞ্জাবি, কিন্তু আপনি বলতেছেন যে এখন জেনজি, এখন আর হিমুর দিন নাই, তো হলুদ পাঞ্জাবি বললে লোকে হিমু বইলা খেপাবে হুমায়ুন আহমেদের। তা আপনি সুন্দর মতো ওইটা নিয়ে আবার আড়ঙে গেলেন, গিয়ে আরো 700-800 টাকা বইরা আপনি আর একটা পাঞ্জাবি নিয়ে আসলেন। তাহলে ওটাকে আপনি রিপ্লেস করে ফেললেন না? কোথায় রিপ্লেস করলেন? সাব ক্লাসে। কাকে রিপ্লেস করলেন? ইনহেরিটেড ভার্সনকে। দ্যাট ইজ ওভাররাইডিং। এখন দেখেন এই অবজেক্ট ক্লাসে কোনো পরিচিত মেথড কি চোখে পড়ে? ইউ আর ফ্যামিলিয়ার উইথ ইকুয়ালস? কোথায় ইউজ? অবজেক্ট ক্লাসের মেথড। হ্যাঁ, ইকুয়ালস আপনি করছেন, ইকুয়ালস ব্যবহার করছেন স্ট্রিং ক্লাসেরটা। তারপর টু স্ট্রিং, তার মানে কি আপনার ক্লাসে টু স্ট্রিং একটা ইনহেরিট হয় নাই? হয়েছে কি হয় নাই? ওকে, তাহলে এখন আমরা যদি আমাদের সিটিজেন ক্লাসে যাই, আমরা দেখেন টু স্ট্রিং লিখেছি না? লেটস কমেন্ট ইট। তাহলে কি এখন টু স্ট্রিং আছে সিটিজেন ক্লাসে? এট দিস মোমেন্ট দেয়ার ইজ নো টু স্ট্রিং। কে পড়তেছে না, আমরা তো লিখি নাই। কিন্তু হ্যালো অ্যাপ্লিকেশনে কি আপনি যখন বলতেছেন, কোথায় বলতেছেন? এই যে c2.toString, ও কি আপনাকে এরর দিচ্ছে? কিন্তু আপনার কি সিটিজেন ক্লাসে টুস্ট্রিং আছে? আছে না নাই? নাই, আমরা তো লিখি নাই। তার মানে আপনি তো কাউকে ইনহেরিট করছেন সেটাও বলেন নাই। তাহলে যে অবজেক্ট ক্লাস থেকে আপনি টুস্ট্রিং একটা ইনহেরিট করে বসে আছেন, দ্যাট ইজ ওয়াই সে আপনাকে কোনো এখানে এরর দিচ্ছে না। এখন এই অবজেক্ট ক্লাসের টুস্ট্রিং একটা স্ট্রিং আপনাকে দিবে, সেইটা কি? সেটা কি আপনার ফিল্ডের ভ্যালু? অবজেক্ট ক্লাস তো ইন দ্য পাস্ট, আপনার ক্লাস হচ্ছে ইন দ্য ফিউচার। তাহলে অবজেক্ট ক্লাস কি করে জানবে যে আমার সাব ক্লাসের ফিল্ড কি হবে? এটা তো ফিউচারে আসবে। একটা নতুন ক্লাস যখন কেউ বানাবে জাভাতে, তখন সে ঠিক করবে তার ফিল্ড কি হবে। আমি অবজেক্ট ক্লাস এখন কিভাবে জানবো? তাহলে আমি টুস্ট্রিং এ কি প্রোভাইড করব? অবজেক্ট ক্লাসের টুস্ট্রিং যেটা প্রোভাইড করে হ্যাশ কোড অফ দ্য ইনস্ট্যান্স। তাহলে ও আমাকে একটা স্ট্রিং রিটার্ন করবে যেটা হচ্ছে এইটা। What is that string representation entails? Not the field value, কারণ ফিল্ডই তো নাই। ও বলে যে গেট ক্লাস ডট গেট নেম আমাকে কি দিবে? এই ক্লাসের নাম পাথ সহ, ক্লাসের প্যাকেজ পাথ সহ ক্লাসের নাম @ হ্যাশ কোড ভ্যালু ইন হেক্সাডেসিমাল স্ট্রিং, হ্যাশ কোড ভ্যালু অফ দ্য ক্লায়েন্ট। বুঝতে পেরেছেন না? বুঝেন নাই? কোশ্চেন করেন, দেখাবো তো বটেই, কিন্তু আগে জিনিসটা একটু কোডটা বোঝার চেষ্টা করেন। কোড বোঝার মতো ম্যাচুরিটি এখন আপনাদের হয়েছে। তাহলে এই পুরা লাইনটা একটা স্ট্রিং প্রডিউস করবে। তাহলে গেট ক্লাস ডট গেট নেম, তার সাথে প্লাস, তো প্লাস তো স্ট্রিং এর সাথে করা যায় আমরা জানি। তাহলে ওই যে গেট নেম ডট গেট ক্লাস, ওখান থেকে একটা স্ট্রিং পাবেন, সেটা কি? পাথ সহ ক্লাসের নাম। এই ক্ষেত্রে csc213 ডট পাথ সহ সিটিজেন, এইটুকু পেলাম। @ হ্যাশ কোড। হ্যাশ কোড হচ্ছে ইনস্ট্যান্সের ইন্টারনাল আইডি। আপনি যখন নিউ করেন
প্রত্যেকটা ইনস্ট্যান্সের একটা ইন্টারনাল আইডি জেনারেট হয়। মানে আপনার ফিল্ডের আইডি না, ইনস্ট্যান্সের আইডি। ফিল্ড আইডি নামে কোনো ফিল্ড তো এখানে নাই, এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্সের একটা, যখন র্যামে হিপ থেকে একটা নিউ ইনস্ট্যান্স তৈরি করা হচ্ছে, ওটা একটা আইডি জেনারেট করা হয়, আপনার হ্যান্ডেল দিয়ে ওই আইডির যে ইনস্ট্যান্স সেটাকে আপনি মানে রেফার করেন, কিন্তু ওটার একটা ইন্টারনাল আইডি আছে 32 বিট আইডি, সেটাকে আপনি হেক্সাডেসিমাল স্ট্রিং এ ওই যে 0 to F দিয়ে ওই @এর সাথে বসায় প্রিন্ট করে দিচ্ছেন, মানে স্ট্রিং হিসাবে রিটার্ন করতেছেন। আমরা আসলে এখানে কি পাবো? এখানে আমরা যেটা পাবো, এই ভদ্রলোকের আবার কি হইল, এখানে আমরা আসলে C2 হ্যাশ কোডটা প্রিন্ট হবে প্রিন্ট লাইনে কি যাবে, C2 হ্যাশ কোড, নট দা NID, ফোন নাম্বার, ইমেল, এসব যাবে না, হ্যাশ কোড যাবে। তাহলে আমরা যদি এটা রান করি, তাহলে এই যে দেখেন C2 এর হ্যাশ কোড, এই যে C1 ইকুয়াল টু C1 এর হ্যাশ কোড, C2 ইকুয়াল টু C2 এর হ্যাশ কোড। তাহলে যে গেট ক্লাস ডট গেট নেম আমাকে পাথ সহ ক্লাসের নামটা দিছে, হুইচ ইজ সিটিজেন, @hash code in hexadecimal format। এখন অ্যাজ এ সিটিজেন ক্লাস আমি তো এটা ইনহেরিট করেছি ফ্রম হোম, but am I happy with this output? No, I don't need hash code. There is a use case যেখানে hash code লাগে, সেখানে ইউজ হবে, কিন্তু আমার এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা কোনো ইউজ নাই। বাট আমার বরং দরকার হচ্ছে ফিল্ডের ভ্যালুগুলো দিয়ে একটা স্ট্রিং। I am not happy with this inherited two strings. So what I do? আমরা override করি। We redefine the two string with same parameter in my class. তো তখন আমি বলি যে override, এই যে @override annotation। তাহলে এই যে এই টু স্ট্রিংটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ মেথড না ইন সিটিজেন ক্লাস, এটা একটা রিপ্লেসমেন্ট কোড অফ ইনহেরিটেড টু স্ট্রিং। তাহলে অবজেক্ট ক্লাস থেকে যে টু স্ট্রিংটা ইনহেরিট হয়েছে অলরেডি, সেটাকে আমি রিপ্লেস করছি উইথ মাই ওন কোড। সো ইটস এন ওভাররিডেন মেথড। আর উই ক্লিয়ার? কোশ্চেন, কনফিউশন থাকলে কোশ্চেন করেন। এদিকে পিছনে কোশ্চেন, তাহলে কি ঠিক আছে? ওকে, তাহলে if I ask you what is the difference between overloading and overriding, what will be your answer? Overloading the time number parameters are different ranking, overriding the time number parameters। এটা একটা ডিফারেন্স, আর কোন ডিফারেন্স? বুঝি না, আবার বলেন। ওভারলোডিং এ মাল্টিপল টাইম না, ইউজ তো করবেন অন্য জায়গা থেকে, কিন্তু আপনি একটা মেথডকে ওভারলোড করলেন ভার্সেস ওভাররাইট করলেন, ডিফারেন্সটা কোথায়? একটা ডিফারেন্স উনি বললো যে ওভারলোডেড ভার্সনগুলোর প্যারামিটার লিস্ট আলাদা হবে,
আর ওভাররিডেন ভার্সনগুলোর প্যারামিটার সেম হবে। আর কি ডিফারেন্স? Overloaded versions can exist or implemented in same class, but overridden versions must be implemented in superclass and subclass. একই ক্লাসের মেথডকে আপনি ওভাররাইড করতে পারবেন না, তো সে তখন বলবে যে তুমি ওভারলোড করতে গিয়ে ভুল করছো প্যারামিটার, তখন সে ওভারলোডিং এরর হিসাবে ওটাকে ধরবে। আর নিজের তৈরি করা মেথডকে আপনি নিজে রিপ্লেস করবেন কেন? নিজের তৈরি করা মেথডকে তো রিপ্লেস করার কিছু নাই। অনলি ইন সাবক্লাস, কারণ আপনি ওভাররাইট করতেছেন মানে ইউ আর রিপ্লেসিং দ্য বডি। তাহলে আপনার তৈরি করা মেথডের বডি আপনি রিপ্লেস করবেন কেন? আপনার দরকার হলে আরেকটা বডি বানান উইথ ডিফারেন্ট প্যারামিটার। আপনি তো নিজেই বানাইছেন এটা, কাজে এটা অপছন্দ করার কিছু নাই। অপছন্দ করলে তো আপনি বানাইতে নিতে এটা, তাই না? আর যদি পরে অপছন্দ হয় তাহলে কি করবেন? এডিট করবেন। ওভাররাইট করবেন কেন? এডিট করবেন। আপনি তো অথর, আপনি তো এডিট করতেই পারেন। ওভাররাইট মানে আমি এডিট করব না, কিন্তু ওটাকে আমার ক্লাসে ইউজও করতে চাই না, তখন আমি ওভাররাইট করব। তাহলে সেটা কখন মেক সেন্স করে? যখন এটা আরেকজনের কাছ থেকে পেয়েছি। তার মানে ইউ ক্যান অনলি ওভাররাইড ইনহেরিটেড মেথড। তার মানে ওভাররাইডিং ইজ অনলি অ্যালাউড ফর দ্য সাব ক্লাস। কোনো একটা ক্লাসে যদি সুপার ক্লাস থাকে তাহলেই সে ওভাররাইড করতে পারবে যদি সে কোনো মেথড ইনহেরিট করে। এটা কি বোঝা গেল? ওকে, এখন যদি আপনাকে প্রশ্ন করি, ক্যান উই ওভারলোড অ্যান ইনহেরিটেড মেথড? আমরা তো নিজের মেথডকেই ওভারলোড করি। আমার ক্লাসের মেথডকেই আমি লিখছি ইমপ্লিমেন্টেশন 1, আমি এটাকে ওভারলোড করলাম, প্যারামিটার চেঞ্জ করে দিই ইমপ্লিমেন্টেশন 2। কিন্তু কোশ্চেন সেটা না, সেটা তো আমরা করছি অলরেডি প্র্যাকটিসে। কিন্তু এখন যে কোশ্চেনটা করা হচ্ছে যে আমি একটা ইনহেরিটেড মেথডকে ওভারলোড করতে পারি কিনা। Can we? Can we or not? না, এইটা তো লজিক হইতে পারে না। ওভাররাইট করতে পারলে ওভারলোডও করা যাবে, দুটো তো আলাদা জিনিস। কিন্তু ওভারলোড নিয়েই আপনি চিন্তা করেন, ওভারলোডের কন্ডিশন কি? প্যারামিটার লিস্ট হ্যাজ টু বি ডিফারেন্ট। So can you provide another implementation along with inherited version যদি প্যারামিটার লিস্ট আলাদা হয়? কম্পাইলার কি আপনাকে কিছু বলবে? বলবে না। আপনি একটা 1 প্যারামিটার মেথড ইনহেরিট করছেন, ওই মেথডেরই আপনার একটা 2 প্যারামিটার বানাবেন, তাহলে ওভারলোডিং হলো না? কিন্তু একটা ভার্সন সুপার ক্লাসে ইমপ্লিমেন্টেড আর একটা ভার্সন সাব ক্লাসে ইমপ্লিমেন্টেড, কিন্তু প্যারামিটার লিস্ট আলাদা। এখন কি হবে? সুপার ক্লাস ভার্সন এবং আপনার ভার্সন, দুইটা ভার্সনই এক্সিকিউট করা যাবে। সো ওভারলোডিং ক্যান হ্যাপেন উইদিন দ্য সেম ক্লাস। Overloading also can be done with inherited method and subclass method, but overriding is always replacement of inherited method. একটা মেথডকে কি আপনি একই সাথে ওভারলোড এবং ওভাররাইড করতে পারবেন? এখানেই বোধহয় এক্সাম্পল আছে খুব সম্ভবত, আমরা একটু দেখি। তাহলে সিটিজেন ক্লাসে দেখেন, আপনি টুস্ট্রিংকে ওভাররাইট করছেন, করেন নাই? হ্যাঁ, তো টুস্ট্রিংকে যে ওভাররাইট করছেন,
এখানে আপনার তো এগুলো আছে, এই যে বা আপনি ইউজার ক্লাসেই দেখেন টু স্ট্রিং ওভাররাইট করছেন না, তাহলে সিটিজেন ক্লাসে টু স্ট্রিং এর কয়টা ভার্সন আছে? প্রথমে আপনি ওভাররাইট করছেন জিরো প্যারামিটার টু স্ট্রিং ওয়াজ ইনহেরিটেড ফ্রম অবজেক্ট ক্লাস, ওটাকে আপনি ওভাররাইট করছেন। এই ওভাররিটেন ভার্সনকে আবার আপনি ওভারলোড করছেন উইথ স্ট্রিং প্যারামিটার। তাহলে এখানে একই সাথে ওভাররাইডিং এবং ওভারলোডিং দুইটাই হয়েছে। ইনহেরিটেড ভার্সনটাকে আগে আপনি ডিসেবল করছেন উইথ ইওর ওন স্ট্রিং, এবং সেখানে পাসওয়ার্ড ইনক্লুড করবেন কি করবেন না এই জন্য আপনি আবার এটাকে ওভারলোড করছেন, যে একটা পাসওয়ার্ড সহ একটা পাসওয়ার্ড ছাড়া। জিরো প্যারামিটার এটা ওভাররাইট করেছেন। হ্যাঁ, প্যারামিটার ডিফারেন্ট, এবং প্যারামিটার ডিফারেন্ট হওয়ার কারণে আপনার যে রিটার্ন স্ট্রিং সেটাও ডিফারেন্ট, একটাতে পাসওয়ার্ড আছে একটাতে পাসওয়ার্ড নাই। কিন্তু যেটা ইনহেরিটেড ভার্সন হ্যাশ কোড দেয় ওইটাকে আপনি রিপ্লেস করে ফেলছেন উইথ ইওর জিরো প্যারামিটার টু স্ট্রিং। আবার এইটার আবার আপনি আরেকটা ভ্যারিয়েন্ট আনছেন পাসওয়ার্ড ইনক্লুড করার জন্য ওভারলোড করে। এখন এখানে ওভারলোড হয়েছে একই ক্লাসের মধ্যে, কিন্তু ডিফারেন্ট ক্লাসের মধ্যে ওভারলোড হতে পারে। যেমন এখানে আছে না আপনার চেঞ্জ পাসওয়ার্ড, এখন এমপ্লয়ি ক্লাসের একটা সাব ক্লাস ধরেন ফ্যাকাল্টি, তাহলে ফ্যাকাল্টি এক্সটেন্ডস এমপ্লয়ি। এখানে ফিল্ড থাকতে পারে ধরেন আপনার নাম্বার অফ পাবলিকেশন, ওকে। এখন এই ফ্যাকাল্টি ক্লাসের যে অথর সে আবার একটু মাতবর বেশি, সে ভাবতেছে যে আমাদের চেঞ্জ পাসওয়ার্ড যেটা ইউনিভার্সালি আইরাসের সব সাব ক্লাস ইনহেরিট করছে ইউজারের কাছ থেকে, ওখানে কি দেওয়া হয়েছে কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড। ও বললো যে আমি এটাকে আরেকটু মডার্নাইজ করবো বা ওটিপি, তো সে তখন বলতেছে আমি ওভারলোড করবো চেঞ্জ পাসওয়ার্ড। তাহলে চেঞ্জ পাসওয়ার্ড কিন্তু অলরেডি ইনহেরিট হয়েছে টু প্যারামিটার, এখন সে বলবে যে থ্রি প্যারামিটার আমি এখন আরেকটা দেব। এখন দেখেন সে ধরছে কিন্তু তুমি তো অলরেডি ওভারলোড, তুমি তো অলরেডি ইনহেরিট করছো এটা। হ্যাঁ, রিমুভ রিডান্ডেন্ট মেথড বলতেছে অলরেডি ইনহেরিটেড উইথ টু স্ট্রিং প্যারামিটার, এটা অ্যালাউড না। কিন্তু আমি যদি প্যারামিটার বাড়াই দেই বলি ক্যাপচা, তখন ফ্যাকাল্টি ক্লাসের ফ্যাকাল্টি যখন লগ ইন করবে তখন ক্যাপচাও সে একটা বা ওটিপি। ক্যাপচা দিলে তো আপনাকে এফএক্সএমএল মডিফাই করতে হবে, তা আপনি ওটিপি বলতে পারেন যে ফোনে বা ওর যে ইমেল বা ফোন নাম্বার আছে ওখানে ওটিপি যাবে, ওটিপি সে ইউজ করবে। তাইলে আপনি কিন্তু ওভারলোডিং করলেন কার সাথে? ইনহেরিটেড ভার্সনের সাথে। আবার এখানে আপনি ওভারলোড করেছেন নিজের ভার্সনের সাথে। তাহলে ওভারলোডিং ক্যান বি উইদিন দ্য ক্লাস, নিজের মেথডের সাথেই নিজে আপনি ওভারলোড করতে পারেন, আবার ইনহেরিটেড মেথডের সাথেও ওভারলোড করতে পারেন, বাট ওভাররাইডিং অনলি অ্যালাউড ফর ইনহেরিটেড মেথড। ওকে, ফাইনাল ফিল্ড তো আপনারা বোঝেন, হোয়াট ইজ ফাইনাল ফিল্ড? হ্যাঁ, মানেটা কি, ডেফিনেশনটা বলেন। ওকে, কম্বিনেশন করে আপনাদের বলতে বলছিলাম গত ক্লাসে, স্ট্যাটিক, ফাইনাল, নন ফাইনাল। আচ্ছা, তাহলে বলেন তো একটা নন স্ট্যাটিক নন ফাইনাল। ক্লাসের নাম বলবেন,
তাহলে ক্লাসের নাম বলবেন আর ফিল্ডের নাম বলবেন। বলেন। ক্লাস হচ্ছে স্টুডেন্ট, একটা পসিবিলিটি আপনি চিন্তা করতে থাকেন। নন স্ট্যাটিক, নন ফাইনাল, নন স্ট্যাটিক, ফাইনাল, তারপরে স্ট্যাটিক, নন ফাইনাল আর স্ট্যাটিক ফাইনাল। বলেন, এক্সাম্পল বলেন। ফার্স্টটা হচ্ছে ক্লাস স্টুডেন্ট বি, ওকে, নন স্ট্যাটিক নন স্ট্যাটিক এবং নন ফাইনাল। সিজিপিএ, সবার তো সিজিপিএ সেম থাকে না, তাহলে এটা নন স্ট্যাটিক। না, সিজিপি সেম থাকে না মানে নন নন স্ট্যাটিক, রাইট। আর এটা তো ফাইনাল চেঞ্জ হতে পারে। ওকে, গুড। সেম থাকবে না মানে আলাদা মেমোরি লাগবে, এই জন্য নন স্ট্যাটিক। সবারই নিজস্ব মেমোরি লাগবে যেহেতু সবার ভ্যালু আলাদা। এটা বলেন। নেম, নেম তো ক্লাসের নাম বলেন। স্টুডেন্ট, ফিল্ড নেম, এটা কি ফাইনাল? যদি আপনার অ্যাপে সেটার স্কোপ না থাকে তাহলে ফাইনাল, আর অ্যাপে যদি স্কোপ থাকে তাহলে নন ফাইনাল। এটা অ্যাপের উপর ডিপেন্ড করবে। আইডি, আইডিও দিতে পারেন। আইডিটাই মোর রিয়েলিস্টিক। নেমটা কোনো কোনো অ্যাপে অ্যালাউ করে চেঞ্জ করা। হ্যাঁ। আচ্ছা, আপনি একটা বলেন নিচের দুইটা থেকে। ক্লাসের নাম কি? কোর্স। ওকে, ফিল্ড নেম, কোর্স আইডি কি স্ট্যাটিক? প্রত্যেকটা কোর্সের আইডি কি একই? তাহলে স্ট্যাটিক হবে কি করে? আর কোর্স আইডি কি চেঞ্জ করা যায়? তাহলে নন ফাইনালও বা হবে কি করে? আপনি যেটা বললেন কোর্স ক্লাসের আইডি, সেটা হচ্ছে এই কম্বিনেশনে পড়বে। কোর্স টাইম কি স্ট্যাটিক? স্ট্যাটিক মানে কি প্রত্যেকটা কোর্সের কোর্স টাইম একই হবে। এটা কি ট্রু না ফলস? কোর্স টাইম কি সেম ফর অল কোর্স? তাহলে এটা স্ট্যাটিক কেন? স্ট্যাটিক মানে একটাই ভ্যালু। একটা ভ্যালু কখন সবার জন্য রিলেভেন্ট? যখন একটা মেমোরিতে একটাই ভ্যালু থাকবে, সবাই এটা শেয়ার করবে। এটা হতে পারে না যে স্ট্যাটিক কোনো ফিল্ড যেটা হচ্ছে এন্ট্রি টাইম সবার জন্য সেম, আর এটা হচ্ছে নন ফাইনাল। আমরা তো এন্ট্রি টাইমটা চেঞ্জ করতে পারি, ঢোকার যে সময়টা। রাইট। তাহলে অফিসের এন্ট্রি টাইম, তাহলে এখানে আপনি বলতে পারেন যে এমপ্লয়ি। এখন এন্ট্রি টাইম কি এমপ্লয়ি ক্লাসের ফিল্ড হওয়া উচিত নাকি অন্য কোনো ক্লাসের ফিল্ড হওয়া উচিত? না, তাহলে আপনি বলতে পারেন যে এমপ্লয়ি ম্যানুয়াল, বা আপনাদের যে স্টুডেন্ট ম্যানুয়াল। তাইলে মিনিমাম ক্রেডিট ফর স্কলারশিপ কত? এটা না, কত মানে কত ক্রেডিট এনরোল করতে হয়? হ্যাঁ, টু এনরোল ফর স্কলারশিপ। এটা কি স্ট্যাটিক না? সবার জন্যই তো 12। তাই তো পলিসি চেঞ্জ করে বলতে পারে যেটা 9 হইলেও স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, বা 15 হওয়া লাগবে। তো যদি 9 করে সবার জন্যই 9 হবে, 15 করলে সবার জন্যই 15 হবে, তাই না? তো তাহলে স্টুডেন্ট ক্লাসেও যদি আপনি বা ধরেন স্কলারশিপ অবজেক্টের মধ্যে রাখতে চান,
তাহলে এইভাবে এগুলো হতে পারে। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা রিলেশনশিপ গুলো আইডেন্টিফাই করলাম, ইনহেরিটেন্স মানে এক্সটেনশন, কন্টেইনমেন্ট, কম্পোজিশন, অ্যাগ্রিগেশন, অ্যাসোসিয়েশন, ডাইরেক্টেড অ্যান্ড জেনারেল, এর বাইরেও কিন্তু অনেক ধরনের রিলেশনশিপ হয়, কিন্তু আমরা ইন্টেনশনালি বাদ দিয়েছি স্কোপটা লিমিটেড বলি টাইম ফ্যাক্টরের কারণে। তাহলে আমরা আমাদের ক্লাস ডায়াগ্রামে এই 5 ধরনের রিলেশনই দেখাবো। ওকে, এক্সটেনশন মোটা দাগে 3 ধরনের, এক্সটেনশন, কন্টেইনমেন্ট আর অ্যাসোসিয়েশন। ওকে, আর কন্টেইনমেন্টের 2টা ভ্যারিয়েশন, কম্পোজিশন, অ্যাগ্রিগেশন। অ্যাসোসিয়েশনেরও 2টা ভ্যারিয়েশন নিয়ে আমরা কথা বলেছি, জেনারেল, ডাইরেক্টেড। আর এক্সটেনশনেরও 2টা ভ্যারিয়েশন আছে, একটা আমরা দেখেছি which is extends আর একটা হচ্ছে implements। ওকে, স্যার এক্সটেনশনের দুটো ভ্যারিয়েশন ইমপ্লিমেন্টস করতে দেখা হয় নাই কারণ ওটা ইন্টারফেস বুঝতে হবে আপনাকে আগে, ওটা তো আমরা এখনো কভার করি নাই। তো এখন এগুলো আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে, আজকে সময় নাই। তাহলে আজকে এখন আমরা কি করব, আজকে আপনাদের একটু দেখাই দিচ্ছি যে কিভাবে এই উইকেন্ডে যে সাবমিট করবেন এটার জন্য তো শুরু করতে হবে। তাহলে আপনাদের একটা স্যাম্পল দেখাইছিলাম না, স্যাম্পল ক্লাস ডায়াগ্রাম দেখিয়েছিলাম, কালার কিভাবে ঠিক করবেন, কে কোনটা নেবেন, এগুলো কি বলা হয়েছিল? আচ্ছা, এই যে ক্লাস ডায়াগ্রামটা আমি ইন্টেলিজেন্সটা বন্ধ করে দিই, হ্যাঁ, আমার মেমোরির উপর লোড করতেছে, এটাকে রিপ্লেস করতে হবে। এটা আসলে আইভি ল্যাপটপ, তো এটা অনেক দিন হয়ে গেছে, এটার কয়টা ওষুধ। ওকে, তো এই যে ক্লাস ডায়াগ্রামটা, এই বক্সগুলো কি রিপ্রেজেন্ট করে? হ্যাঁ, না, মানে অ্যাজ এ বক্স এটা কি রিপ্রেজেন্ট করে? ক্লাস বা ক্লাসের ভ্যারিয়েন্ট, আমরা এখন ক্লাসই বলি। আর এই কানেকশন গুলো রিলেশনশিপস, extends, implements, composition, aggregation, directed association, general association, জুম করলে দেখতে পাবেন। আর এই কালার গুলো কি রিপ্রেজেন্ট করে? তাহলে ধরেন মায়াবী গ্রিন কালারের টাইপ গুলো ডিজাইন করেছে, আপনার নাম? উৎস ইয়েলো কালারের ক্লাসগুলো ডিজাইন করেছে, আপনার নাম? বাঁধন গ্রে কালারের গুলো ডিজাইন করেছে। এখন কে কোন কালারের গুলো ডিজাইন করবেন, হাউ উইল ইউ ডিসাইড? ক্লাসগুলো না হয় আপনি আইডেন্টিফাই করলেন ওয়ার্কফ্লো থেকে, কিন্তু এই যে উৎস এই ক্লাসগুলো ডিজাইন করবে, এবং যেহেতু সে ডিজাইন করবে ডাউন দ্য লাইন ইন্টেলিজেন্টে ইমপ্লিমেন্টও সেই করবে। এই ডিসিশনটা কিভাবে নিলেন অ্যাজ এ টিম? কি করা আছে ওটা তো আমাকে জানাইছেন যে আমি উৎস সবুজ কালার বা আমি মায়াবী সবুজ কালার, এগুলো আমার, কিন্তু এগুলো যে আমার, হু ডিসাইডেড দ্যাট, হাউ ই ডিসাইডেড দ্যাট? আপনার কি ইউজার তো 2টা ক্লাস, 2টা বক্স। আপনি আইরাস আপনাদের প্রজেক্ট, মায়াবী সিলেক্ট করলো যে আমি স্টুডেন্ট আর ফ্যাকাল্টি, উৎস বললো যে আমার অ্যাকাউন্টস অফিসার আর হচ্ছে এইচআর ম্যানেজার, আর বাঁধন বললো যে আমার হচ্ছে ডিন আর হেড। আপনার নাম কি? সোহান বলতেছে যে আমার ইউজার হচ্ছে ফর এক্সাম্পল কন্ট্রোলার অ্যান্ড রেজিস্টার। তাহলে এই 8টা ইউজার, তো 2টা বক্স তো আপনি পেলেন, বাকি বক্সগুলো আপনার তো নন ইউজার ক্লাস বেশি, আপনার তো ইউজার ক্লাস 8টা, একটা সুপার ক্লাস দিতে পারেন 9টা, কিন্তু বেশি। এই যে এখানে কয়টা ক্লাস আছে মোর অর লেস অ্যাপ্রক্সিমেটলি বোর্ডে? 30 প্লাস যদি হয়, আপনার তো 20 প্লাস হচ্ছে নন ইউজার,
এগুলো ডিস্ট্রিবিউশন কিভাবে করছেন, কে কোনটা করবেন? না করলে দেখাচ্ছেন কিভাবে যে এই গ্রিন গুলো মায়াবী, এই গ্রে গুলো বাঁধনের, ইয়েলো গুলো উৎস, কিভাবে ডিস্ট্রিবিউট না করলে করলেন কিভাবে? অ্যাজিউমিং যে দিস ইজ ইয়োর সাবমিশন, তাহলে আপনাকে তো সামহাউ ডিস্ট্রিবিউট করতে হবে। তুই এটা কর, আমি এটা করি, এইভাবে করলে তো হবে না। হ্যাঁ, কিভাবে করবেন? রাইট। তাহলে যেভাবে করবেন, ক্লাসের অবজেক্ট যার অ্যাক্টিভিটি থেকে তৈরি হবে তাকে সেটা ডিজাইন করতে হবে। তাহলে আমার এই কোথায় গেল কোর্স ক্লাসটা? কোথায় আমরা ওই যে অ্যাসোসিয়েশন ক্লাস আলোচনা করছি না গতদিন? তো ওইখানে তো ছিল কোর্স ক্লাস, অফার্ড কোর্স ইত্যাদি ছিল না? এই যে, তাইলে এখন বলেন এই কোর্স ক্লাসটা কে ইমপ্লিমেন্ট করবে, কে ডিজাইন করবে? মায়াবী, উৎস, বাঁধন নাকি সোহান? হ্যাঁ, কে ইমপ্লিমেন্ট করবে, কে ডিজাইন করবে? কিসের কোর্স কোঅর্ডিনেটর? আপনার তো টিমমেটের মধ্যে কে করবে? কোর্স কোঅর্ডিনেটর আবার কি? 213 এর কোর্স কোঅর্ডিনেটর আমি, ডাটা স্ট্রাকচার কোর্স কোঅর্ডিনেটর মাহবুব স্যার। এখানে হচ্ছে এই কোর্স অবজেক্টটা কার অ্যাক্টিভিটি থেকে প্রডিউস হবে অ্যাপের ভেতর? স্টুডেন্ট ইউজার অ্যাক্টিভিটি থেকে কোর্স অবজেক্ট তৈরি হবে? কোর্স কোঅর্ডিনেটরও কোর্সকে কোঅর্ডিনেট করে, উনি নতুন কোর্স অ্যাড করতে পারে না। নতুন কোর্স অ্যাড করবে কে? এখন আইইউবিতে 1500 কোর্স ইউজিসি অ্যাপ্রুভ করে দিয়েছে ওভার দ্য টাইম, এই কোর্সগুলো অ্যাড করা আছে। এখন সিভিল ইঞ্জিনিয়ারিং তো নাই আইইউবিতে। এখন আইইউবি যদি মনে করে যে 2026 সালে সিভিল ইঞ্জিনিয়ারিং চালু করতে চায়, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স ডিজাইন করে সেগুলো অ্যাপ্রুভ করায় নিয়ে আসতে হবে। তো অ্যাপ্রুভ হয়ে গেলে এই কোর্সগুলো অ্যাড করতে হবে না? কে করবে সিস্টেমে? কার কার এখতিয়ার থাকবে এটা অ্যাড করার? এটা ডিন হতে পারে, হেড হতে পারে, রেজিস্টার সেন্ট্রালি হলে রেজিস্টার হতে পারে। তাহলে এটা যদি রেজিস্টারের সিআরএ রিপোর্ট অনুযায়ী এটা যদি রেজিস্টারের এখতিয়ার হয়, তাহলে এটা কে ইমপ্লিমেন্ট করবে? সোহান। কিসের রেজিস্টার? কারণ রেজিস্টার হচ্ছে সোহানের ইউজার। আর এটা যদি আপনার সিআরএ রিপোর্ট অনুযায়ী হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যাড করে সিস্টেমে, তাহলে এটা বাদন ইমপ্লিমেন্ট করবে, কারণ বাদনের ইউজার হচ্ছে হেড অ্যান্ড ডিন। এই অফার্ড ক্লাসরুমটা কে ডিজাইন করবে? তাহলে এখানে ফিল্ড আছে, রুম নাম্বার, রুমের সাইজ, লোকেশন, রুম টাইপ, এসি কয়টা, প্রজেক্টর কয়টা, হোয়াইট বোর্ড কয়টা, তাই না, ইত্যাদি। তাহলে এই ক্লাসটা ডিজাইন এবং জাভা ফাইলটা কে বানাবে? রেজিস্টার কি ক্লাসরুম অবজেক্ট তৈরি করে? এটা আইইউবিতে এটা ফ্যাসিলিটি ডাইরেক্টর হতে পারে, অথবা ওএনএম ডিপার্টমেন্ট আছে, অপারেশনাল ম্যানেজমেন্ট, তার ডিরেক্টর হতে পারে। আমি কি জানি, আপনি বলেন। এটা কি সাব ক্লাস? পাবলিক হইলেই সাব ক্লাস না বা সাব ক্লাস, এটার বলার সাথে কোনো সম্পর্ক নাই। পাবলিক দিয়ে আপনি বলতেছেন এই ক্লাসের স্কোপটা কি, কিন্তু সাব ক্লাস কিনা এটা বুঝবেন কিভাবে? এটার কোনো সুপার ক্লাস আছে কিনা? এটা কি কোনো সুপার ক্লাস আছে? তাহলে কনভেনশনাল সেন্সে এটা সাব ক্লাস না, কারণ আপনি তো বলেন নাই যে এক্সটেন্স অমুক, এটার কোনো সুপার ক্লাস তো আপনি দেন নাই। কিন্তু টেকনিক্যালি এভরি জাভা ক্লাস ইজ এ সাব ক্লাস, বিকজ এভরিবডি ইনহেরিটস ফ্রম অবজেক্ট। ওই সেন্সে সব ক্লাসই সাব ক্লাস, কিন্তু ট্র্যাডিশনাল সেন্সে ডেভেলপমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে এটার কোনো সুপার ক্লাস আপনি দেন না, এক্সপ্লিসিট কোনো সুপার ক্লাস নাই। এই ক্লাসের অবজেক্টটা কে বানাবে? এখন ওএনএম ডাইরেক্টর যদি একটা ইউজার হতো, সেটা যদি মায়াবী যদি তার দায়িত্বে থাকতো, তাহলে মায়াবীকে এই ক্লাসটা বানাতে হতো। বা এটা যদি ফ্যাসিলিটি ডিরেক্টরের একটা গোল হতো যে অ্যাড নিউ ক্লাসরুম,
তাহলে ফ্যাসিলিটিস ডিরেক্টর যদি উৎসর ইউজার হতো তাহলে উৎসকে এটা বানাইতে হতো। তাহলে এই ফ্যাকাল্টি ক্লাসটা কি বানাবে? এইটা আসলে কার অ্যাক্টিভিটি থেকে জেনারেট হবে এইটা ভাবার মানে দ্যাট ইজ দ্য আইডিয়াল ওয়ে। তাহলে এটা হয়তো বা এইচআর ম্যানেজার অথবা সিআইটিএস অ্যাডমিন সেই ইউজারটা যার তাকে বানাইতে হতো। কিন্তু আপনারা তো আসলে ভাগ করে নিছেন যে মায়া বলছে আমি স্টুডেন্ট ফ্যাকাল্টি, উৎস বলছে আমি অ্যাকাউন্টেন্ট এইচআর ম্যানেজার, কাজে এইখানে ওই অ্যানালিসিসে যাওয়ারই দরকার নাই। ফ্যাকাল্টি ইউজারটা কে নিছে? মায়াবী নিছে, মায়াবী বানাবে। ডিজাইন করবেন ইউএমএল ক্লাস ডায়াগ্রামে, ওইটা দেখে পরে ইন্টেলিজেন্টে জাভা ফাইল বানাবেন। আইডেন্টিফাই করতে হবে। এখন সিআরএ রিপোর্টে যদি আপনি 3 লাইন করে লেখেন, টেক নেসেসারি ইনপুট, ডু প্রয়োজনীয় প্রসেসিং, শো রিকোয়ার্ড আউটপুট, এই 3 লাইন দিয়ে যদি আপনি ওয়ার্কফ্লো লিখে রাখেন তাই ওখান থেকে কিছুই আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। আমরা দেখব যে কিভাবে সিআরএ রিপোর্টের ওয়ার্কফ্লো অ্যানালাইসিস করে ক্লাস আইডেন্টিফাই করতে হয়। কিন্তু এখন আমাদের যেহেতু সময় কম, এখন আমরা জাস্ট একটু আপনাকে ইন্ট্রোডিউস করে দিই যে এই ক্লাস ডায়াগ্রামটা আমরা বানাবো কিভাবে। বুঝতে পারছেন, র্যান্ডমলি ভাগ করা যাবে না। তাইলে এই যে আপনার অফার্ড কোর্স, এই ক্লাসটা কি ডিজাইন করবে? এই ক্লাসটা কে ডিজাইন করবে? কেন? রেজিস্টার অফিস কি টিম মেম্বার? ডিজাইন করবে কে ক্লাস ডায়াগ্রাম? কেন? গ্রুপ লিডার। গ্রুপ লিডার ভুলে যান, মায়াবী, উৎস, বাদন না সোহান, কে করবে? আবার বলি, মায়াবীর হচ্ছে স্টুডেন্ট ফ্যাকাল্টি, সোহানের হচ্ছে রেজিস্টার কন্ট্রোলার, উৎসর হচ্ছে অ্যাকাউন্টস ম্যানেজার, হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজার, আর বাদনের হচ্ছে হেড আর ডিন। কেন? তাতে কি অফার্ড কোর্স অবজেক্ট তৈরি হবে কার অ্যাক্টিভিটি থেকে? হেড কোর্স অফার করে তো হেড। তাইলে এই হেড অফ দ্য ডিপার্টমেন্ট ক্লাসটা কে ডিজাইন করতেছে? তাহলে বাঁধনকেই অফার্ড কোর্সও ডিজাইন করতে হবে। আর রেজিস্টার্ড কোর্স এটাকে ডিজাইন করবে। রেজিস্টার্ড কোর্স অবজেক্ট তৈরি হবে কখন? যখন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবে। কার অ্যাক্টিভিটি থেকে রেজিস্টার্ড কোর্স অবজেক্ট তৈরি হচ্ছে? তাহলে এটা কে ডিজাইন করবে? তাহলে কাজের ডিপেন্ডেন্সি আছে। এখন রেজিস্টার্ড কোর্স ডিজাইন করতে হইলে অফার্ড কোর্স তো লাগবে। বাদন বলতেছে পরে করি, তা আপনার রেজিস্টার্ড কোর্সও পরে হয়ে গেল। So teamwork is very important here. বুঝতে পেরেছেন? এখন আপনারা যেটা করবেন, নেক্সট ক্লাস আমরা দেখব যে এই ডায়াগ্রামটা আমরা বানাবো কিভাবে। তো ইউএমএল ক্লাস ডায়াগ্রাম নিয়ে বলছি না গত ক্লাসে কথা? হ্যাঁ, স্ট্রাকচারাল ডিজাইন বিহেভিয়ার। তো ইউএমএল ক্লাস ডায়াগ্রাম বানাবো। তো এটার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করব, draw.io। এখন এটাকে বলে diagrams.net। এটা দিলে রিডাইরেক্ট হয়ে যাবে diagrams.net। তাহলে আপনাকে আইবির ইমেল আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। কে খুলবে? সবাই খুলবে, কিন্তু সিআরই রিপোর্টের টেমপ্লেটটা তৈরি করছে লোকে, গ্রুপ লিডার। তাহলে এখানেও আপনাকে একটা draw.io এক্সটেনশনের একটা ডকুমেন্ট তৈরি করতে হবে, গ্রুপ লিডার। তাইলে সবাই আইবির ইমেল দিয়ে draw.io তে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। তারপরে যে নিউ ডায়াগ্রাম যখন ক্রিয়েট করবেন, আপনাকে লোকেশনটা ডিভাইস, আমার এটা ডিভাইস, কারণ আমি এটা ডায়াগ্রামটা আপনাদের রিইউজ করতে পারি,
কিন্তু আপনারা তো একসাথে কাজ করবেন, একই ডকুমেন্টে কাজ করবেন। সো আপনার লোকেশনটা হবে ড্রাইভ। তাহলে টিম লিডার আজকেই গিয়ে ড্রডায়াতে একটা অ্যাকাউন্ট খুলে ড্রাইভে একটা ডকুমেন্ট তৈরি করে ফেলেন। ওই যে সিআরএ রিপোর্টের নাম দিচ্ছেন না যেরকম, ওইভাবে একটা নাম দিয়ে একটা এক্সটেনশন হবে ড্র আইও। ওকে, তা আমার এটা ডিভাইস আছে, ডিভাইসই থাকুক, আপনাদের ক্ষেত্রে ড্রাইভে করবেন, করে বাকি তিনজনকে আপনি কি করবেন, শেয়ার করবেন উইথ এডিট অ্যাক্সেস। তাহলে একই ক্যানভাসে চারজনে মিলে বক্সগুলো বসাবেন এবং একটাই ক্লাস ডায়াগ্রাম হবে, এবং টিম লিডার ওটাকে পিডিএফ হিসাবে ডাউনলোড করে আপলোড করবেন বাই উইকেন্ড। ফার্স্ট ভার্সন, ভুল ভার্সন আর কি। তাহলে এই যে ক্রিয়েট নিউ ডায়াগ্রাম যখন আমি দিচ্ছি, ও বলতেছে তুমি এটা কি টেমপ্লেট তৈরি করতে পারি আমি? তো টেমপ্লেটে গিয়ে আমার লাভ নাই, এই ইউএমএল এর টেমপ্লেট আছে কয়েকটা, এগুলো আমার কাজে লাগবে না। তাহলে আমরা এখানে গিয়ে বেসিকে গিয়ে ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম করব। ওকে, তাহলে ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম সিলেক্ট করে আপনি ডাবল ক্লিক করলে ও আপনার কাছে নাম পাবে। তাহলে আমি এখানে বলতেছি ধরেন স্যাম্পল ইউএমএল ক্লাস ডায়াগ্রাম সেকশন 8। এই দেখেন এক্সটেনশন হচ্ছে .drawio। ঠিক আছে, তাহলে আমারটা ডিভাইসে, আপনারটা ক্লাউডে থাকবে। এই যে এটা হলো আমার ড্রয়িং ক্যানভাস। বাই ডিফল্ট এটা একটা A4 সাইজ। এখন এইখানে আমি আমার এই শেপ গুলো, কানেকশন গুলো সব বসাবো। কিভাবে? এটাতে শুধু এই ড্রআইওতে যে শুধু ইউএমএল ডায়াগ্রাম তা না, আপনি ফ্লো চার্টও বানাইতে পারবেন। তা আমার এখানে আনাই আছে, আপনার এখানে আনা না থাকলে আপনি এখানে সার্চ দিবেন ক্লাস ডায়াগ্রাম, দিলে পরে ইউএমএল এটা আসবে। ওকে, ইউএমএল 2.5 লেটেস্ট, এখানে মোর শেপস এন্ড মোর কানেকশনস, কানেক্টর, আর ইউএমএল এ কম। তা আমরা যতটুকু করবো সেটা ইউএমএল এই আছে। ওকে, 2.5 এর মধ্যে। তাহলে এই যে এটা হচ্ছে আমার ক্লাস। তাহলে আমি যদি এখন বলি, ধরেন আপনি বললেন যে স্যার A4 এ তো আটবে না, জায়গা বেশি লাগবে, তখন কি হবে? এত বড় ডায়াগ্রাম তো একটা A4 আটবে না, এখানে 5-6টা A4 আছে, এদিকে 3টা এদিকে 3টা, তাহলে আমার তো এখানে A4, তাহলে আমি কি করব? কোনো অসুবিধা নাই, আপনি একটা এলিমেন্ট এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই বাইরে ফেলে দেন, এক্সটেন্ড হয়ে যাবে, আবার এদিকে বাইরে ফেলে দেন, এক্সটেন্ড হয়ে যাবে। ওকে, আবার বাইরে ফেলে দেন, এক্সটেন্ড হয়ে যাবে। তাহলে এখন এখানে 6টা A4 চলে আসছে, দেখেন। সো স্পেস ইজ নট এ প্রবলেম। কিন্তু আপনি যখন পিডিএফ হিসেবে ডাউনলোড করবেন, আপনাকে ফিট ইনটু 1:1 রেশিওতে ডাউনলোড করতে হবে, নাইলে কি হবে, 6টা পেজ পিডিএফ কানেকশন কিছুই বোঝা যাবে না, ওয়ার্ডের মতো। হ্যাঁ, তাহলে আপনি যখন এটাকে সেভ করবেন, ফাইল, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, তখন আপনাকে এই যে পেজ ভিউতে দেওয়া যাবে না, আপনাকে ফিট টু 1:1 দিলে এরকম একটা 1:1 পিডিএফ, মানে একটা পেজের মধ্যেই সবগুলো স্কেলিং করে নিয়ে আসবে। ঠিক আছে, পেজ ভিউ দিলে কি হবে, 6টা ওয়ার্ডের মতো 6টা পেজ হবে, তো সেটা তো আমার কোনো কাজে লাগবে না। তাহলে এইটা খুলে ফেলবেন। এখানে আমরা দেখবো যে আলটিমেটলি কিভাবে নোটগুলো বসাতে হবে, ইউএমএল এর নোট, রিপ্রেজেন্টিং টাইপ, কানেকশনস গুলো আমরা কিভাবে দেখাবো, ইনহেরিটেন্স, কন্টেনমেন্ট, অ্যাসোসিয়েশন, মানে আমরা যতটুকু করেছি। এখানে দেখেন অনেক কানেকশন আছে, তার মানে আমরা সব কভার করি নাই, এক একটা কানেকশন এক এক ধরনের রিলেশনশিপ। আমরা তো মাত্র 5টা-6টা করতেছি, এক্সটেন্স, ইমপ্লিমেন্টস, কম্পোজিশন, অ্যাগ্রিগেশন, ডাইরেক্টেড আর জেনারেল অ্যাসোসিয়েশন, এই 6টা। কিন্তু এখানে দেখেন কানেকশন আরো অনেক বেশি আছে, কারণ আমাদের স্কোপ লিমিটেড, এই জন্য আমরা সব করতে পারবো না। তাহলে যতটুকু ইম্পর্টেন্ট কয়েকটা দিয়ে আমরা এটাকে করব, তাহলে আপনি একটা ফ্লেভার পেলেন। আর এগুলো হচ্ছে আপনার এই যে ভ্যারিয়েন্ট। ওকে, ক্লাসের ভ্যারিয়েন্ট বিভিন্ন রকম আছে। ওকে, এইটা আমরা নেক্সট ক্লাসে করব। তাহলে আজকে যেহেতু সময় নাই, এখন আর আপনাদের টানাটানি করে লাভ নাই।
5 মিনিট বেশি টানলে তো আর কোনো লাভ হবে না। নতুন টপিক।